নমস্কার। আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে রমল অ্যাস্ট্রোলজিতে বা রমল জ্যোতিষ শাস্ত্রে আপনার জন্মছকের গুরুত্ব। এবারে দেখুন, অলরেডি একটা ভিডিও রমলের উপরে আপলোড করা আছে, যেখানে আমি বলেছিলাম যে রমল যখন কোনো প্রশ্নোত্তর করা হয়ে থাকে, তখন কিন্তু কোনো ব্যক্তির, যিনি প্রশ্নকর্তা বা যিনি আসছেন, তার কিন্তু ডেট অফ বার্থ, বার্থ, টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ এগুলো কোনো কিছুই লাগে না। অথচ আজকে এইখানটাই আমি বলছি যে রমলে আপনার জন্ম ছকের, তাহলে জন্ম এই জিনিসটা কিসের হচ্ছে আপনার প্রশ্নকর্তা তাৎকালিক বা ওই সময়ে, ধরুন যে কোশ্চেনটা করছেন ওই সময়ে, যখন আমরা রমল শাস্ত্র ব্যবহার করছি, মানে কার্ড বা পাশা দিয়ে দেখবার চেষ্টা করছি যে তার ওই ঘটনাটা আদৌ প্রমিস কিনা, মানে ঘটবে কি ঘটবে না, বা যদি ঘটে সেটা কতদিন পর্যন্ত আপনার ঘটতে পারে, এই জিনিসটা। তো এইটা যখন আপনার বিচারে আনা হয়ে থাকে, তখন কিন্তু একটা ছক তৈরি করা হয়ে থাকে। সেই ছকটা নির্ভর করছে যে সময়ে আমি আপনার প্রশ্নকর্তার থেকে প্রশ্ন নিয়ে করছি, ছকটা রেডি করছি। ব্যাপারটা কিরকম দাঁড়ায়, কৃষ্ণমূর্তি পদ্ধতি বলুন বা বৈদিকে বলুন, যখন কোনো একটি ব্যক্তির আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে, তখন কিন্তু সেই ব্যক্তির টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ এগুলো কিছুই লাগে না, খালি ওই ব্যক্তিটাকে প্রয়োজন হয়ে থাকে, এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, যে সময়ে প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, যেটা হোরারি বলা হচ্ছে, প্রশ্ন করছেন, ওই সময়ে টাইম, প্লেস এগুলো কিন্তু ক্যালকুলেশনে আনা হয়ে থাকে। এখানে ব্যাপারটা কি দাঁড়িয়ে আছে, এখানে আমি ডিভাইন গাইডেন্সটা বা ডিভাইন অ্যান্সার কি সেটা রিড করার জন্য ওই সময়টায় যে ছকটা রেডি করছি, যে ছকটা রেডি করা হয়ে থাকে, এবং সেখানে আমরা টুল হিসেবে কি ব্যবহার করে থাকি, যেটা আমাদের দুটো পাশা থাকে এবং 16খানা আপনার কার্ড থাকে। এই 16টা কার্ড কিন্তু ট্যারো কার্ড বলুন বা এঞ্জেল কার্ড এগুলো থেকে ভিন্ন হয়ে থাকে। ট্যারো কার্ডে যেরকম আপনার বিচার করা হয়ে থাকে, চিত্রলিপির বিচার করা হয়ে থাকে, এলিমেন্টের বিচার করা হয়ে থাকে, নিউমারোলজির বিচার করা হয়ে থাকে ওইখান থেকে কম্বিনেশনে। এইখানে যে কার্ডটার বিচার করা হয়ে থাকে, সেইখানে যে কার্ডগুলো থাকে আপনার 16টা কার্ড, সেখানে 16টা কার্ডের মধ্যে কিছু বিন্দু আর কিছু দাগ থাকে, লাইন। এটাকে আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হয়। এবারে যখন ছক কথাটা আসছে, এই যে জিনিসটা রমল অ্যাস্ট্রোলজি, তার মানে এটা দাঁড়াচ্ছে কি, অ্যাকচুয়ালি একটা ধরুন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, প্রেডিকশন দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এই কথার মধ্যেখানে একটা কথা আমি বলে দিই। অলরেডি আমাকে অনেকে মেসেজ করেছিলেন যে এই যে রমল শাস্ত্র বা রমল জ্যোতিষ আমি করাই কিনা। হ্যাঁ, আমি করাই ফার্স্ট। আর নেক্সট এনাদের একটা কোশ্চেন ছিল, অনেকে ফোনও করেছিলেন, মেসেজও করেছিলেন, এটা বেসিক কিংবা অ্যাডভান্স কিনা। দেখুন, রমলে বেসিক অ্যাডভান্স বলে কিন্তু কিছু হয় না। আর যদি একান্তই বলতে হয় যে কোর্সটা কি, যখন কোশ্চেন আসছে আপনার বেসিক বা অ্যাডভান্সের উপরে, তখন এটা বলতে পারা যায় যে জিনিসটা আমি খুব তাড়াতাড়ির মধ্যে আনতে চলেছি রমলের এই কোর্সটা, এটা বলতে পারেন প্রফেশনাল। প্রফেশনালি এখানে আপনাকে পুরোপুরি তৈরি করা হয়, তার সাথে আপনি মাস্টার টিচারও, মানে মাস্টার হতে পারেন, বা আপনি এটা শিক্ষা প্রদান করতে পারেন। মানে প্রফেশনাল মাস্টার কোর্স হচ্ছে এইটা, রমলটা, যেখানে আপনাকে প্রফেশনালি পুরোপুরি আপনি তৈরি থাকবেন যে কোনো ব্যক্তি যে কোনো প্রশ্নের কোন সময় পর্যন্ত আদৌ এটা এক্সিকিউট হবে কি হবে না, এই ব্যাপারটা বলার সাথে সাথে আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে এটা শেখাতেও পারবেন। এবার আসছি আমাদের এই টপিকসটায়, যে রমল জ্যোতিষে জন্ম ছকের গুরুত্ব। দেখুন, ছক এখানে একটা তো থাকে, বৈদিক ছকের সঙ্গে এই ছকটার কিন্তু একটা ডিফারেন্স হয়ে থাকে। নর্থ ইন্ডিয়ান ছক অলরেডি যারা দেখেছেন, একটা তো আপনার এখানে রমল শাস্ত্রে নর্থ ইন্ডিয়ান টাইপের একটা ছক রেডি করা হয়, আরেকটা হয় আপনার যেটা প্রচলনে আছে, আমি একটু পরে শেয়ার করে দেখাবো জিনিসটা কিরকম। ওইটাই যদি আমি এখানে দেখাইও, দেখুন এইটা, এই যে ছকটা আছে,
এই ছকটা হচ্ছে আপনার রমলের, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 16, 16টা ঘরকে রাখা হয়েছে। তার ঠিক এই পাশেই আমি রেখেছি কিন্তু আমাদের বৈদিকের ছকটাকে। বৈদিকের ছক আর এই দুটো ছকের মধ্যে সিমিলারিটি কিন্তু আছে। আর এই সিমিলারিটিটা অ্যাকচুয়ালি আমি সেটা বলবো। তার সাথে সাথে এই ছকটার, যেটা আমাদের রমল শাস্ত্রের ছক, এটার গুরুত্ব কোথায় বা এখান থেকে বিচারটা কিভাবে নেওয়া হয়ে থাকে। বৈদিক অ্যাস্ট্রোলজিতে আমাদের এই যে ছকটা থাকে, এই ছকে যেটা, যেরকম ধরুন এই হাউসটাকে যদি আমি লগ্ন ধরে নিই প্রথম, তাহলে এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গ্রহের দৃষ্টি দিয়ে 360 ডিগ্রিতে এখানে 12 নম্বরে ধরুন শেষ হচ্ছে ঘরটা। এটা 0 ডিগ্রি হলে এখানে 360 ডিগ্রি আপনার এই জায়গাটায় কমপ্লিট হয়ে যায়। এইখানে যখন বৈদিকের ক্ষেত্রে ছক বিচার করে থাকি, এখানেও অ্যান্টি ক্লক হয়ে থাকে। এখানেও যে ক্রমটা দেওয়া আছে, সংখ্যা, সংখ্যার যে ক্রমটা আছে সেটাও কিন্তু দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ এই পুরো ব্যাপারটা আছে। দুটো ছকের মধ্যে এখানে যদি ডিফারেন্স হচ্ছে, বৈদিক ছকে আছে 12টা হাউস, এখানে আছে 16টা হাউস। তো 12টা হাউস আর 16টা হাউসের মধ্যে এখানে কিন্তু সংখ্যাগত একটা পার্থক্য রয়েছে। বেসিক জায়গা যদি আমরা দেখতে যাই বা ধরি, সেখানে কিন্তু এই যে 12টা ভাব বা 12টা হাউস রয়েছে, সেই ভাব কিন্তু কিছু সিগনিফাই করে। যেরকম লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম, এইভাবে দ্বাদশ ভাব অব্দি। রমল জ্যোতিষ শাস্ত্রে খালি যে কার্ড দিয়ে আপনার ইয়েস নো এর কোশ্চেনের অ্যান্সার করা হয়ে থাকে, সেটা কিন্তু খালি করা হয় না। কার্ড দিয়েও যেরকম আপনার কার্ড দিয়েও এই যে রমলের জন্ম ছকটা রয়েছে, এই ছকটাকে টোটাল 16টা হাউসকে কিন্তু ফিল আপ করা হয়ে থাকে। পার্টিকুলার ধরুন এখানে 4টে কার্ড আপনার বের করা হয়ে থাকে, 1 নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, কেউ যদি কার্ড ইউজ না করেন, এখানে যে আমাদের পাশা থাকে, ওই পাশা দিয়েও কিন্তু আমরা এই টোটাল যে ছকটা আছে, ছকটাকে পরিপূর্ণ করি। কিসের জন্য পরিপূর্ণ করি? যখন কোনো ব্যক্তি এসে আমাকে কোনো কোশ্চেন করছে, এবার যখন তার কোশ্চেনটা থাকে, কোশ্চেনটা কিন্তু অতি অবশ্যই যখন অ্যাস্ট্রোলজি বা সেটাকে কোনো না কোনো হাউস রিলেটেড হবে। দ্বিতীয় ভাব থেকে যেরকম আমরা, ধরুন লগ্ন ভাব থেকে কি দেখি আমরা? লগ্ন ভাব থেকে আমাদের সাধারণ ভাগ্য, দেহ, বডির কালার, মেন্টাল স্ট্রেংথ, এই জিনিসগুলো যখন দেখছি। সেকেন্ড হাউস থেকে আমরা দেখছি আমাদের বাণী, লিকুইড জাতীয় খাদ্য, আমাদের খাবারের অভ্যেস, তার সঙ্গে ক্যাশ ইন হ্যান্ড, তার সঙ্গে আরেকটা কি জিনিস দেখছি আমরা? আমি যে লোনটা বিপরীত ব্যক্তিকে দিয়েছি, কোথাও আমি লোন মানে ধার দিয়েছি। ঠিক সিমিলারলি আসুন, ধরুন এইভাবেই থাকছে। তৃতীয় ভাব থেকে কিছু জিনিস দেখা হয়, চতুর্থ ভাব কিছু, চতুর্থ হাউসটা কিছু জিনিসের কারক। সেইভাবে কিন্তু ষষ্ঠ ভাবটাও আপনার হয়ে থাকে। কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা অ্যাকচুয়ালি কি দেখি? ষষ্ঠ ভাব থেকে দেখি ঋণ, লোন। যে লোনটা কি, যে লোনটা আমরা নিই। তাহলে সেকেন্ড হাউস আর ষষ্ঠ ভাব দুটোই কিন্তু লোনকে ইন্ডিকেট করে। একটা ইন্ডিকেট করছে আমরা যেখানে লোন দিচ্ছি, একটা হাউস ইন্ডিকেট করছে যেখানে আমরা লোনটা ব্যাংক এই জায়গা থেকে নিচ্ছি। ষষ্ঠ ভাব থেকে আমাদের আবার কি হয়ে যাচ্ছে? ষষ্ঠ ভাব থেকে দেখা হয় আমাদের রোগ, ঋতু, শত্রু, এই টোটাল জিনিসটা দেখা হয়। এইবারে ঠিক যখন কোনো প্রশ্নকর্তা আপনাকে যদি এসে প্রশ্ন করে যে আমি অমুক ব্যক্তিকে, কোশ্চেন থাকে আমি অমুক ব্যক্তিকে লোন দেবো কিনা, তখন আমরা কোন হাউস থেকে দেখবো? হাউস থেকে দেখবো সেকেন্ড হাউস। ঠিক সিমিলারলি একই ভাবে কিন্তু আমরাও রমলে কিন্তু এখানে সেকেন্ড হাউসটাকেই কানেক্ট করি, অন্য কোনো হাউসকে কানেক্ট করা হয় না। এখানে যেটা দেখতে পাচ্ছেন 1 2 3 4 করে দ্বাদশ ভাব পর্যন্ত কিন্তু বৈদিকের সঙ্গে এটা টোটালি এক ভাব। কিসের ভাব বলা হচ্ছে? প্রশ্নটাকে এখানে রিলেট করতে হয়, কোন হাউস রিলেটেড কোশ্চেন আমাকে সেই ব্যক্তি করেছে। আমি কোনো ব্যক্তিকে লোন দেবো কিনা, সেকেন্ড হাউস। আমি ব্যাংক থেকে লোন পাবো কিনা, যদি পাই কোন সময়, সিক্সথ হাউস। আমি যদি আমার মায়ের জেনারেল কেউ যদি কোনো কোশ্চেন করছেন মায়ের হেলথ নিয়ে, হেলথ নিয়ে কোশ্চেন করছেন বা লঞ্জিভিটি নিয়ে, তখন কোন ভাব থেকে দেখা হয়ে থাকে? ঠিক এক্স্যাক্টলি দেখা হবে কিন্তু মায়ের লঞ্জিভিটি 11th হাউস থেকে। কারণ কি? চতুর্থ মাতা, চতুর্থ স্থান মাতা। এখানেও চতুর্থকে মাতৃস্থানই হিসেবে বিচার করা হয়েছে। এবং তার যখন লঞ্জিভিটি দেখা হয়ে থাকে, লঞ্জিভিটি দেখা হচ্ছে, তখন 11th হাউসকে এখানে কানেক্ট করতে হয়। আর 11th হাউসের থেকে
বিচার দিয়েই কিন্তু আমরা তার লঞ্জিভিটি আমরা বলতে পারবো। ঠিক একইভাবে কেউ যদি বিবাহ সংক্রান্ত কোশ্চেন করছে, 7th হাউস। যদি কেউ ডিভোর্স সংক্রান্ত কোশ্চেন করছেন, 6th হাউস। কর্ম সংক্রান্ত কোশ্চেন করছেন, 10th। যে আমার কাজ কিরকম চলবে, আমার বিজনেস কিরকম চলবে, বা প্রফিট কিরকম হবে, 6th হাউস, এই 7th হাউস অ্যান্ড 6th হাউস একইভাবে হয়। তাহলে কোশ্চেনটা দাঁড়ায় এখানে আপনার, এই যে 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার আর 16 নাম্বার ঘরগুলো কি কি জন্য দেওয়া হয়েছে, তারা কিসের সিগনিফিকেটার, এটা কোর্সটা করলেই বুঝতে পারবেন যে এরা কিসের কিসের সিগনিফিকেটার। এখন এটা বললেও টোটালি অনেকের কাছেই আপনার ক্লিয়ার হবেন না ব্যাপারটা। টোটাল এই যে ছকটা থাকে, এই ছকটা কিন্তু মোস্টলি গুরুত্বপূর্ণ থাকে। এই ছকটা আনটিল আনলেস যতক্ষণ না আমরা রেডি করছি, ততক্ষণ পর্যন্ত কোনো একটা ব্যক্তিকে আমরা কিন্তু সঠিক কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। দেখুন, কোনো প্রশ্নের উত্তর খালি হ্যাঁ না আর আপনার কবে হবে এটা দিয়ে তো আপনি বলে বেরিয়ে যেতে পারবেন না। কেউ যদি বিবাহ সংক্রান্ত কোশ্চেন করছে যে বিয়ে কবে হবে, তাহলে ন্যাচারালি ওখানে একটা কোশ্চেন আসতে পারে, যার সঙ্গে বিয়ে হবে সেই ব্যক্তিটার চারিত্রিক গুণাবলী কি ধরনের হবে, বা যে কোশ্চেন করছে তার গুণাবলী কি, তার ব্যক্তিত্ব কি, তার পার্সোনালিটি কি, এটাও কি রমল বলতে পারে? যদি না বলতে পারতো তাহলে একে জ্যোতিষ কেন বলা হচ্ছে? খালি কি রমলটা আপনার হ্যাঁ না আর ওই টাইমের মধ্যেই আধারিত? পুরো জিনিসটাই কিন্তু না। এই টোটালি কোর্সটা করতে গেলে মোটামুটি 6 থেকে 7 দিন তো পেরিয়ে যায়। কারণ এখানে আপনি নিজেকে, যেটা আমি বলতে চাইছি যে প্রফেশনাল প্রফেশনাল মাস্টার কোর্স। তো যাই হোক, এখানে ছকের গুরুত্বটা কিন্তু অত্যাধিক বা সর্বাপেক্ষা হয়ে থাকে। তাৎক্ষণিক যদি কোনো কাউকে অ্যান্সার দিতে হয়, সেটার জন্য আমরা তো কার্ডটা ইউজ করতেই পারি। এখানে একটা কার্ড ইউজ করলেই আপনার হয়ে যায়, তখন আমরা কিন্তু 4টে কার্ড পিক করি না। 4টে কার্ড পিক করি না, 4টে কার্ড বের করব না। এবং এটার কার্ডটাকেও রিড করার কিন্তু একটা প্রসেস থাকে। যেরকম ট্যারোতে লেফট টু রাইট স্প্রেড করা হয়ে থাকে, লেফট টু রাইট স্প্রেড করা হবে, কিন্তু একে যখন কার্ডটা পিক করে আপনার রাখা হবে, তখন হয়ে যাবে জিনিসটা রাইট টু লেফট। যেহেতু এটা আপনার মানে এর নিয়মটাই তাই, যা কিছু করবো আমরা এখানে ডান দিক থেকে বাঁ দিকে করা হয়ে থাকে। তো এখানে ছকের গুরুত্বটা সর্বাপেক্ষা এই জন্য থাকে আপনার, কারণ ওই যে জন্ম ছক, মানে যে সময়ে প্রশ্ন করছি ওই সময়ে যে আপনার এখানে যে পাশা বলুন বা কার্ড দিয়ে বলুন, যখন ওই ছকটা রেডি করছি ওটা কোশ্চেন রিলেটেড হচ্ছে, এটা একটা মোস্টলি গুরুত্বপূর্ণ থাকে যে ছকটা আমাকে করতেই হয়। আরেকটা ছকের গুরুত্ব কোথায় থাকে আপনার, যখন আমি কোনো ব্যক্তিকে কোনো অ্যান্সার দিচ্ছি, ডেফিনেটলি আমাকে কিছু রেমেডি বলতে হয়। ওখানে রেমেডিটা কিভাবে কানেক্ট করবো আমি? তো রেমেডিটা কানেক্ট করতে গেলে এখানে আমাকে এলিমেন্টের ওপরে কিন্তু ডিপেন্ড করতে হয়। কারণ কি দেখুন, অকাল্টের যে বিভিন্ন দিকগুলো রয়েছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে, সেখানে আপনার রেমেডি দেওয়ার ব্যাপারগুলোও কিন্তু বেশ কিছু কিছু আলাদা হয়ে যায় আপনার। এখানে এলিমেন্টের উপরে যেতে হয়। এলিমেন্ট কি? অগ্নি, পৃথিবী, বায়ু, জল। বৈদিক যেমন চারটা আমি দেখালাম, এখানে ফার্স্ট হাউস যেটা 1 নাম্বার লিখেছিলাম ওটা হচ্ছে ধরুন মেষ রাশি, অগ্নিকারক। তাহলে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এইভাবে টোটাল চারটা চলে। ঠিক একইভাবে যে কার্ডগুলো আমাদের বেরোয়, সেগুলোও কিন্তু কিছু না কিছু তত্ত্বকে ইন্ডিকেট করে। ওই অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই চারটের মধ্যেই কিন্তু এই তত্ত্বটা থাকে। মানে 16টা কার্ড, তার মানে 4টে কার্ড এখানে থাকবে আপনার অগ্নিতত্ত্বের, 4টে থাকবে আপনার পৃথ্বী, 4টে বায়ু, 4টে জল, এভাবে কিন্তু 4টে 4টে করে ভাগ করা হয়েছে। এবারে ওইটাকে 16 খানা আপনার কার্ডে কিন্তু ডিভাইড করা আছে। ব্যাপারটা বুঝতে পারলেন তাহলে? তাহলে 1 নাম্বার থেকে ওইখান থেকেও শুরু করতে গেলে অগ্নিবৃত্তি, বায়ু, জল, এইভাবে ঘটনাটা ঘটবে। আমাকে তো যখন রেমেডি দিতে হয়, তাহলে অগ্নিবৃত্তি, বায়ু, জল এই জিনিসটা যখন চলে আসে, যখন রেমেডিটা দেব, তখন আমাকে কিন্তু মাথায় রাখতে হয় যে রেমেডিটা হবে আপনার ওখানে তত্ত্বকে কানেক্ট করে, তত্ত্বের উপরে বেশ করে কিন্তু এখানে রেমেডিটা দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম, অ্যাকচুয়ালি রমল শাস্ত্রটা কিন্তু খালি ধরুন কার্ড পিক করে ইয়েস নো এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এখানে ছকেরও ব্যবস্থা আছে এবং ছকের গুরুত্বটা সর্বাপেক্ষা।
কারণ ওই ছক থেকে বোঝা যায়, যখন এই ছক, যেটাকে রমন শাস্ত্রে বলছে জায়চা, একটা ছক কিন্তু নাল এন্ড ভয়েডও হয়ে যেতে পারে। কখন সেটা নাল এন্ড ভয়েড হয়, আর কোন কানেকশনে আপনার নাল এন্ড ভয়েড হয়ে আছে ছকটা, মানে প্রশ্নকর্তার প্রশ্নটাই সঠিক নয়। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যখন কোনো ব্যক্তি আমাদেরকে কোশ্চেন করে, তখন আমরা সেই কোশ্চেনটা সঠিক কিনা চন্দ্রের ট্রানজিট দেখে ধরি, যে সে যে ব্যাপার নিয়ে প্রশ্ন করছেন, আদৌ ওটা ওনার মনের কথা না মুখের কথা, না উনি আপনাকে জাস্ট জাজ করতে এসেছেন। এখান থেকেও কিন্তু সেই জিনিসটা বোঝা যায় যে তার এই কোশ্চেনটা এথিক্যাল না নন এথিক্যাল, তার মনের কথা না মুখের কথা। খুব, আর সেটা কিন্তু খুব ইজি প্রসেস, খুব ইজি প্রসেস। আর ছোট একটা ধরুন 12-14 বছরের ছেলেও কিন্তু এই প্রসেসটা করে বলেই দিতে পারবে যে সামনের এই ব্যক্তি যে কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা কিন্তু এখন আইদার ডিভাইন অ্যান্সার দিচ্ছেন না, বা উনি কোনো ইল ইন্টেনশনে এসেছেন। অনেকের থাকে দেখবেন যে অন্য লোকের জীবনে ঝুঁকি দেওয়ার খুব অভ্যাস, সেই ধরনেরও বুঝতে পারা যায়। যাই হোক, আজকে এই ছকটার যে গুরুত্ব কি, তো যতটুকু পারলাম এই ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।